এভাবে ঢেঁড়স আলু চচ্চড়ি করে একবার হলেও অন্তত খেয়ে দেখবেন। গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে দারুণ মজা। আসসালামু আলাইকুম। আজকে রান্নাঘরে নিয়ে আসলাম ঢেঁড়স আলুর চচ্চড়ি। ঢেঁড়স খুবই নরম একটা সবজি, যা রান্না করতে গেলে একদম গলে যায়, ফেটে যায়, বিচিগুলো বের হয়ে লেট পেটে দিয়ে যায়। আর তাই আমি চিন্তা করে দেখি ঢেঁড়সগুলো একটু আস্তে আস্তে রেখে চচ্চড়ি করা যায় কি না। সিদ্ধ হয়ে যাবে, একদম নরম মোলায়েম হয়ে যাবে, আবার আস্তও থাকবে। এইভাবে ঢেঁড়স চচ্চড়ি খাওয়ার মজাই আলাদা। প্রথমে কড়াইতে অল্প করে তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি ঢেঁড়সগুলিকে একটু ভাজা ভাজা করে নিয়ে উঠিয়ে রাখবো। তারপর ওই কড়াইতে আলুগুলোকেও একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, বাড়তি কোনো তেল দিব না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু ভিডিওটা দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যেসব বন্ধুরা আজকে নতুন দেখছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন এবং লাইক করে দেবেন প্লিজ। আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেল, উঠিয়ে নিলাম। এখন আলুগুলিকে আমি লবণ আর অল্প করে হলুদ দিয়ে, আলুটাও ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। আমি প্রমাণিত, এভাবে রান্না করলে ঢেঁড়স গলে যায় না, তরকারিটা লেট পেটে দিয়ে যায় না। প্লিজ এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। হয়তো ভাবতে পারেন একটা ঝামেলা, আলাদা আলাদা করে আলু ভাজো ঢেঁড়স ভাজো, কিন্তু কোনো ঝামেলাই না। খুব সামান্য সময় লাগে, কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এবার আমি আলাদা একটা কড়াইতে সরিষার তেল গরম করে সামান্য কিছু কালো জিরা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ। একটু পানি দিয়ে লবণ, হলুদ, ঝালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। খুব বেশি কষানোর দরকার নাই, যেহেতু সব মশলা এখনও দেয়া হয়নি। একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর কি। তারপরে এক এক করে মশলা দিতে হবে, যেমন 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, আর একটু পানি দিয়ে সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারিতে লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে ঢেঁড়স আলু সব কিছুতেই অল্প অল্প লবণ দেওয়া আছে, সেহেতু মশলা কষানোর সময় অল্প লবণ দেওয়াই ভালো। এবার আমি রসুন, জিরা আর কাঁচা ঝাল কয়েকটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। ঝোলটা টকবক করে ফুটে উঠলে ভাজা আলু আর ঢেঁড়স দিয়ে ঢেকে দিব। আমার রান্নার রেসিপিগুলি একদম ঘরোয়া পদ্ধতিতে করা। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই উপকারে আসবে, অথবা যারা ব্যাচেলার নিজেরা রান্না করে খেতে হয় তাদের জন্য অনেক উপকারে আসবে। কিন্তু তাই বলে যে পুরাতনদের কোনো উপকার আসবে না তা না, শেখার কোনো বয়স নেই। যেটা আমি এই ভিডিওগুলো করতে যে পুরোপুরি বুঝতে পারছি যে অনেক টুকিটাকি জিনিস যেটা জানতাম না সেটাও এখন আস্তে আস্তে জেনে যাচ্ছি। দেখুন, আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা আলু ঢেঁড়স যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে বা সিদ্ধ হয়ে একেবারে মাখা মাখা হয়ে যাবে, কিন্তু ঢেঁড়স একটুও গলবে না, একদম মোলায়েম হয়ে যাবে। তরকারির ঝোল ফুটে গেলে আমি
আলু ঢেঁড়সগুলো সব দিয়ে দিয়েছি, তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবার আমি ঢাকনিটা উঁচু করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখুন অনেকটা ঝোল টেনে গিয়েছে এবং সব সিদ্ধ হয়ে গিয়েছে। ঢেঁড়স আলু সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি তরকারির ঝোলটা আরও কিছুটা কমিয়ে ফেলবো, সেই সাথে ঢেঁড়স আলুও আরও মোলায়েম হয়ে যাবে এবং মাখো মাখো একটা ভাব হয়ে আসবে। এই ঢেঁড়স আলু চচ্চড়ির সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কথাই নাই। গরম ভাতের সাথে ঢেঁড়স আলু চচ্চড়ি আর ডাল দারুণ জমে যাবে। আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকন দিয়ে ঢেকে দিব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিব। দেখুন ঢেঁড়স একটুও গলে যায়নি। ঢেঁড়স আলু সুন্দর মাখো মাখো ভাব হয়ে আসছে। আমার রেসিপিটাও হয়ে গিয়েছে।